ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি, তালিকা হালনাগাদ করে জুনে ওয়েবসাইটে প্রকাশ। ভাঙবেন তবু মচকাবেন না ঘোষণায় ইসি। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে। দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ, ভেঙে যাব মস্কাবো না। আবু সাইদ হত্যার 7 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। গ্রেফতারকৃত 4 আসামিকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্তের উপর দাখিল করতে সক্ষম হব। অস্ত্র সমর্পণে রাজি কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে। দ্রুত চায় নেতা আব্দুল্লাহ ওজলানের মুক্তি। প্রতিশ্রুতি ভাঙলেই অভিযান, এরদোগানের হুমকি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে এখন মোট ভোটার 12,37,32,274 জন। ভোটার বেড়েছে 1.54 ভাগ। 2024-এর হালনাগাদ তালিকা চূড়ান্ত করে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার দিবসে র্যালি করে সিইসি বলেছেন, ভোটে সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য সেটা ভালো হয় না। এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ হতে হবে। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। 7ম জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে র্যালি বের করে কমিশন। এমন দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 2 জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানি শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। এতে পুরুষ ভোটার 6,33,61,615, নারী ভোটার 6,03,69,665 জন। এ সময় প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হয় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু করে ইসি। এভাবে 1 মার্চ পর্যন্ত নতুন ভোটার নিবন্ধিত হয়েছে 36 লাখ, মৃত ভোটার বাদ পড়েছেন প্রায় 19 লাখ। সিইসি জানান, হালনাগাদ কার্যক্রম চলমান আছে। জুন নাগাদ আরেকটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না। নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে চাপ থাকবে। কোনো দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে, ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এরকম একটা ঘোষণা তারা করে দিল। এটা যদি হয়, আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। পরে ভোটার দিবসের আলোচনায় কমিশনাররা বলেন, সহিংসতামুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞ কমিশন। ভোটে অনিয়মের দায় এড়াতে পারে না ইসি। বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ, ভেঙে যাব মস্কাবো না। ভোটটা যদি সুষ্ঠু না হয়, তাহলে যে তাদের যে উইল, তাদের যে ইচ্ছা, তাদের যে মতামত, সেটাও স্বচ্ছ হবে না। রক্ত দেখতে চায় না, হানাহানি দেখতে চায় না, চুরি বাটপারি দেখতে চায় না, ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেওয়া ইত্যাদি দেখতে চায় না, রাতের বেলায় সিল মারা দেখতে চায় না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চায় না। আমরা দেখতে চাই একটা স্বচ্ছ সুন্দর ভোট উৎসব। নির্বাচনে কর্মকর্তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে, সেটা নিশ্চিতে কাজ করবে ইসি, জানান সিনিয়র সচিব। প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি এটা নিরপেক্ষ নির্বাচন পাবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে নানা কূটকৌশল চলছে। সকালে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও নেই দৃশ্যমান তৎপরতা।
যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় 7 মাস পর মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ঘটনায় রংপুরে দায়ের হওয়া অন্য 2 মামলায় গ্রেফতার 4 আসামিকে আগামী 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 16 জুলাই 2024 শিক্ষার্থীদের আন্দোলন দমনে ছাত্রলীগের সাথে মাঠে নামে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীও। মুহুর্মুহুর গুলি আর রাবার বুলেটের মুখে সেদিন এভাবেই 2 হাত প্রসারিত করে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে আবু সাইদের শহীদ হবার ভিডিও যমুনা টেলিভিশন সহ গণমাধ্যমে প্রচারের পর শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো রূপ নেয় ছাত্র জনতার গণ আন্দোলনে, যাতে পতন হয় শেখ হাসিনা সরকারের। এ ঘটনায় রংপুরে 2টি মামলা হলেও চলতি বছরের 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 25 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আবু সাইদের পরিবার। রোববার সকালে মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় গ্রেফতার থাকা 2 পুলিশ সদস্য সহ 4 জনকে আগামী 9 এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রংপুরের ব্যাপারে তদন্ত আমাদের অব্যাহত ছিল এবং রংপুরে যেহেতু 2টো মামলা হয়েছে, একটা হচ্ছে পুলিশ বাদী হয়ে করেছে আর একটা তো তার ভাই করেছে, যেহেতু পুরো ঘটনার তথ্য প্রমাণাদি আমাদের হাতে চলে এসেছিল, সেজন্য আমরা খুব বেশি ওয়ারিড ছিলাম না রংপুরটাকে নিয়ে। আমরা অন্যান্য ঢাকার যে নিষ্ঠুরতার ঘটনাগুলো সেগুলোর ব্যাপারে বেশি মনোযোগী ছিলাম। মামলাটির তদন্ত কাজও এ মাসের মধ্যে শেষ হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। প্রতিবেদন জমা দেয়া হতে পারে 9 এপ্রিল। হুকুমদাতা হিসেবে প্রতিবেদনে উঠে আসবে শেখ হাসিনার নাম। আমরা যেটা দেখেছি আমাদের তদন্ত সংস্থা, যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনও চলতি মাসের মধ্যে জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। চূড়ান্ত দফার কাজ চলছে, আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার চকবাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী ইফতার বাজার। রমজানের প্রথম দিনে ইফতার বাজারের খবরাখবর জানবো। চকবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, প্রথম দিনে ইফতার বাজারের বেচাকেনা কেমন দেখছেন? লোক সমাগম কেমন? দুপুর থেকে কিন্তু চকবাজারে মানুষের সমাগম আমরা দেখেছি উল্লেখযোগ্য হারে। ইফতারের সময় যতটা ঘনিয়ে বেড়েই চলেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন ইফতারের জন্য মানুষের চাহিদা রয়েছে। প্রতি বছরই যে ধরনের চাহিদা থাকে সেটি কিন্তু এবারও লক্ষ্য করা যাচ্ছে। বড় বাপের পোলায় খায়, বড় বাপের পোলায় খায়, শাহী চিকেন টিকিয়া থেকে শুরু করে আস্ত মুরগি সহ আরো নানান ধরনের বিশেষ আইটেম এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু মানুষ কিনছেন। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে, বাড়লেও তারা সেই স্বস্তিই প্রকাশ করছেন এবং অনেকদিন পরে বছর ঘুরে আবার রমজান মাস এসেছে এবং রমজানের প্রথম দিন আলাদাভাবে উদযাপন করতে চান এবং এর পরবর্তীতে পুরো রমজান মাস জুড়েই ইফতার কেন্দ্রিক যে উৎসব, সেই উৎসবে তারা সামিল হতে চান এবং এই ইফতার আয়োজন সারা মাস জুড়েই চলবে। লোপা। টিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ব্যায়াম ভবনে অগ্নিকাণ্ডের আগে এক সন্দেহজনক যুবকের পদচারণা। ৫ম তলায় উঠে বন্ধ করে দেয় সিসিটিভি। এরপরই 504 নম্বর কক্ষে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পরিকল্পিত এই নাশকতার তদন্ত দাবি করছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে ওই যুবককে গ্রেফতারে চলছে চেষ্টা। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে।
সিসিটিভির ফুটেজে দেখা যায় অগ্নিকাণ্ডের আগে রাত 2:30টার দিকে মাথায় ক্যাপ, মুখে মাস্ক পরা এক যুবক ব্যায়াম ভবন মাঠের পশ্চিম দিকে যাচ্ছে। সিঁড়ি দিয়ে 5ম তলায় ওঠার পর ওই ফ্লোরের সিসিটিভি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই 504 নম্বর কক্ষে হয় প্রচণ্ড বিস্ফোরণ। যে ব্যায়াম স্কুলের পাশ থেকে ও আসছে, এটা কয়টা আসছে তাও আছে এখানে, এবং উপরে উঠে সে সিসিটিভির অফ করেছে। তারপরে ওখানে হয়তো 40 মিনিটের মতো সময় সে নিয়ে তারপরে কাণ্ড ঘটিয়েছে। বিস্ফোরণে পুড়ে ছাই 504 নম্বর কক্ষ, যা সমিতির অফিস রুম। এখানে রাখা ছিল জমি ক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ, দলিলপত্র। কেন এভাবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হলো তা তদন্তের দাবি তোলেন তিনি। আমাদের অ্যাসোসিয়েশনের কাগজপত্রকে টার্গেট করা হয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের সাথে কারো জমি কেনা নিয়ে, জমি দেয়া নিয়ে কয়েকটা এগ্রিমেন্ট আছে। আমরা তাদেরকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। বলছেন অগ্নিকাণ্ডে ব্যায়ামের অফিস স্টাফ আব্দুল মালেকের মৃত্যু রহস্যজনক। পুলিশকে এই রহস্য উদ্ঘাটন করতে হবে। মালেক কেন ওখানে গেল? বিস্ফোরণ হওয়ার পরে তো তার ওখানে যাওয়ার কথা না। আপনারা দেখেছেন আগুনের স্ফুলিঙ্গ যেভাবে বের হয়েছে, তাতে কিন্তু ওখানে যাওয়ার কথা না। কেন গিয়েছে? ওই যে ঘাতক যে লোকটি আসছে, চাবি কোথায় সে পেয়েছে? শুক্রবার ভোররাতে নিউ এস্কাটনের ব্যায়াম ফাউন্ডেশন ভবনের 5ম তলার আগুনে অফিসের স্টাফ আব্দুল মালেক মারা যান। দগ্ধ হন একজন ড্রাইভার। আগুনের ঘটনা তদন্তে হাতিরঝিল থানা পুলিশ কাজ করছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সয়াবিন তেলের সংকটের কারণ জানতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। দুপুরে কারণ বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি জানান 15 থেকে 21 দিনের মধ্যে কমিটি সুপারিশ তৈরি করবে। তবে ক্রেতারা মনে করছেন এতে চলতি মাসে সয়াবিন তেলের সংকট কাটবে না। বেশ কিছুদিন ধরেই ভোজ্য তেলের সংকট চলছে। সরকারের বেঁধে দেয়া দামে বোতলজাত এবং খোলা সয়াবিন মিলছে না। এর আগে ভোক্তা অধিকারের সভায় 26 ফেব্রুয়ারি থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বস্ত করেছিল উৎপাদক কোম্পানির প্রতিনিধিরা, কিন্তু তার রক্ষা করেনি। আব্দুল্লাহ উজলানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে কুর্দিদের সশস্ত্র সংগঠন পিকেকে। নিরস্ত্রীকরণের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুত উজলানের মুক্তির দাবিও জানিয়েছে গোষ্ঠীটি। তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকা দিয়ারবাকির বাসিন্দারাও চান আলোচিত এই নেতার মুক্তি। অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে পিকেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। কারাবন্দী পিকেকে নেতা আব্দুল্লাহ ওজলানের আহ্বানে সাড়া দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে 40 বছরের সংঘাত বন্ধে অবিলম্বে অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। পিকেকে বলছে সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের কার্যক্রম পরিচালনায় আব্দুল্লাহ ওজলানকে প্রয়োজন তাদের। এ কারণে 2 যুগেরও বেশি সময় বন্দি জীবন কাটানো মুক্তিকামী এই নেতার দ্রুত মুক্তি চান তারা। তুর্কি সরকারও পিকেকের সংঘাত বন্ধের সম্ভাবনায় আশাবাদী কুর্দি অধ্যুষিত দিয়ারবাকিরের বাসিন্দারা। তারাও চান ওজলানের মুক্তি। ওজলানকে মুক্তি দিতে হবে। তার মুক্তি ছাড়া কোনো শান্তি নিশ্চিত হবে না। আমার বিশ্বাস তিনি সংঘাত শেষ করবেন। যারা শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে তাদের ধন্যবাদ। এই রক্তপাত এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি এই চুক্তি কেবল তুর্কি জনগণের জন্য নয়, কুর্দি জনগণের জন্যও ভালো কিছু বয়ে আনবে। এদিকে রিসেপ তাইপ এরদোগান দাবি করেছেন সন্ত্রাসমুক্ত দেশ গড়ার পথে নতুন যুগে প্রবেশ করেছে তুরস্ক। একই সাথে দিয়েছেন কড়া হুঁশিয়ারিও। পিকেকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে চলমান সন্ত্রাস বিরোধী অভিযান। 40 বছর ধরে আমাদের যে মানবিক ও অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে তার সুন্দর সমাধান প্রয়োজন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যদি ভঙ্গ করা হয় কিংবা কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হয়, তবে আমরা আমাদের চলমান অভিযান চালিয়ে যাব। শেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। 1978 সালে পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজলান। স্বাধীনতার দাবিতে একসময় সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। তুরস্ক তো বটেই, পশ্চিমাদের সন্ত্রাসীর তালিকায় ওঠে গোষ্ঠীটির নাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইংরেজিকে সরকারি ও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নতুন এই আদেশটি কার্যকর করবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিলপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। এর আগে সরকারি ও কেন্দ্রীয় সরকারের অর্থায়নপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোয় ইংরেজি ভাষা না জানা ব্যক্তিদের সহায়তায় একটি ইশতেহার তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যা ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের সাথে সাংঘর্ষিক। এর আগে নির্দিষ্ট কোনো দাপ্তরিক ভাষা ছিল না যুক্তরাষ্ট্রে। ইসরায়েলি জিম্মিদের নতুন ভিডিও প্রকাশ করল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ভিডিওটি 15 ফেব্রুয়ারির আগেই ধারণ করা হয়েছিল, কারণ ভিডিওতে থাকা দুই ভাইয়ের একজন গত 15 ফেব্রুয়ারি চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন। ফুটেজে দেখা যায় জিম্মি দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরছেন। আরও দেখা যায় মুক্তি পেতে যাওয়া ইয়ারহর্নকে অভিনন্দন জানাচ্ছেন তার ভাই ইটেন হর্ন। ফুটেজে থাকা বাকি জিম্মিদের চেহারা ব্লার করে দেয়া হয়। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 5 জন। শনিবার সেনাবাহিনীর সহযোগিতায় আটকে পড়া 50 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে একাধিক উদ্ধারকারী দল। হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। তবে দুর্গম এলাকা ও ভারী তুষারপাতের কারণে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই গুরুতর আহত। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। একটি হাইওয়ে প্রকল্পের জন্য কাজ করছিলেন শ্রমিকরা। যুক্তরাষ্ট্রে এবার পাখির সাথে ধাক্কা লেগে মাঝ আকাশেই আগুন ধরে গেল একটি বিমানে। শনিবার বহুজাতিক সংস্থা ফেডেক্স এর একটি কার্গো বিমানে হয় এই দুর্ঘটনা। মাঝ আকাশে পাখির সাথে ধাক্কা লেগে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এই পরিস্থিতিতেও আকাশে উঠছিল উড়োযানটি। অনেকেই ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য। নিউ জার্সির একটি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। আগেই প্রস্তুত ছিল জরুরি বিভাগ। নিরাপদে বের করে আনা হয় 3 আরোহীকে। এই ঘটনার জেরে প্রায় 8 ঘন্টা বন্ধ ছিল এয়ারপোর্টের কার্যক্রম। দর্শক, এই ছিল যমুনা নিউজে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।